আজকে আমরা দেখব তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝবো? না, আমরা তড়িৎ-ঋণাত্মকতার ডেফিনেশন হিসাবে বলতে পারি যে বন্ধন সৃষ্টিকারী সমযোজী ইলেকট্রন জোড়কে কোন মৌলের নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। আচ্ছা, আমি পরে নোটে লেখাবো তড়িৎ ঋণাত্মকতা আর তড়িৎ এর মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, সেটা পরে লেখাবো। এখানে ধরা যাক এক্স ও ওয়াই দুটি মৌল। এক্স ও ওয়াই দুটি মৌল ধরা যাক তারা এক্স একটি ইলেকট্রন দিয়েছে, এটা আমরা ক্লাস 10 থেকে দেখে এসেছি এরকম স্ট্রাকচার। এক্স একটি ইলেকট্রন দিল, ওয়াই একটি ইলেকট্রন দিল, দিয়ে তারা একটি সমযোজী বন্ধন গঠন করল। ঠিক আছে, এখন যেহেতু এই দুটো ভিন্ন পরমাণু, তাহলে স্বাভাবিকভাবেই এদের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা আলাদা তথা ইলেকট্রন সংখ্যাও আলাদা। তাহলে যদি আলাদা হয় তাহলে নিশ্চয়ই এই দুই পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাও ভিন্ন হবে, যেহেতু তাদের নিউক্লিয়াসটাই আলাদা। এক্স এর নিউক্লিয়াস এবং ওয়াই এর নিউক্লিয়াস এক নয়। এবার আমি ধরে নিচ্ছি যে এই ইলেকট্রন জোড়কে এক্স ওয়াই অপেক্ষা বেশি আকর্ষণ করে। তাহলে আমি কি বলবো? এই যে সমযোজী ইলেকট্রন জোড়, তাহলে কার দিকে বেশি সরে থাকবে? না, এক্স এর দিকে বেশি সরে থাকবে। অর্থাৎ আমি যেটা মধ্যে লিখেছি অ্যাকচুয়ালি সেটা থাকবে হচ্ছে এরকম একটা ব্যাপার। এবার স্বভাবতই কি হচ্ছে না, এক্স এর ওপর ইলেকট্রনের যে ঘনত্ব সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রনের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে এক্স এর ওপর একটি অল্প ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। এবং দেখো ওয়াই থেকে ইলেকট্রনটি চলে যাচ্ছে, তাহলে ওয়াই এর ওপর একটি ডেল পজিটিভের চিহ্ন হবে। এটা হলো যখন এক্স ওয়াই এর থেকে ইলেকট্রন জোড়কে বেশি আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? EN(x) is greater than EN(y). এখানে EN বলতে ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা বলছি, বলছি। যদি উল্টোটি হয় তাহলে কি হবে? না, উল্টোটি যদি হয়, if EN(y) is greater than EN(x), তাহলে কি হবে? এই ইলেকট্রন জোড়টা ওয়াই এর দিকে বেশি সরে থাকবে এবং ওয়াই এর মাথায় তখন ডেল নেগেটিভ এবং এক্স এর মাথায় ডেল পজিটিভ হবে। এইবার আমরা দেখব যে কোন কোন বিষয়ের উপর এই মৌলের তড়িৎ ঋণাত্মকতা ডিপেন্ড করে বা কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা ডিপেন্ড করে। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে মৌলের সংকরায়ন
বা হাইব্রিডাইজেশন। ঠিক আছে, আমরা অলরেডি ক্লাস 11-এ হাইব্রিডাইজড বা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন সম্পর্কে পড়ে এসেছি। এখন তাতে আমরা অনেক ধরনের হাইব্রিডাইজেশন দেখেছি, যেরকম এসপি, SP2, SP3 ইত্যাদি। এবার আমরা যদি তিনটে খুব সাধারণ হাইব্রিডাইজেশন অর্থাৎ SP2 এবং SP3 এস চরিত্র বিচার করি, তাহলে আমরা এরকম ভাবে করতে পারবো। এসে কটি অরবিটাল আছে, মানে বা কটি কক্ষক আছে? দুটি, একটি এস একটি পি। তাহলে একটি এস আর মোট অরবিটাল সংখ্যা 2 ইন্টু 100, দ্যাট ইজ 50%। আমি কি বলবো যে এস যে অরবিটালটি হলো তার মধ্যে এস চরিত্র বা এস ক্যারেক্টার আছে 50%। সিমিলারলি এখানে আছে এস একটি, দ্যাট ইজ 33/13%, এবং এক্ষেত্রে হবে 1, এবং দেখো এখানে একটি এস এবং 3টি পি অর্থাৎ 4। এখন এইটা তো আমরা জানি যে কোন পরমাণুর সব থেকে কাছে থাকে হচ্ছে এস। কোন পরমাণুর সব থেকে কাছে এস থাকে, তারপরে পি থাকে, তারপরে ডি থাকে, তারপরে এফ থাকে। তাহলে দেখো এই যে ইলেকট্রনটা সেটা যদি sp অরবিটালে থাকে, তাহলে দেখো সে নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকবে। কেন কাছে থাকবে? কারণ পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এখানে 50%। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 50% মানে সে নিউক্লিয়াসের অনেকটা কাছে থাকবে। কার থেকে? sp2 থেকে বা sp3 থেকে, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু এস ক্যারেক্টার কমছে। আর এস ক্যারেক্টার যেহেতু হ্রাস পাচ্ছে, তাই জন্যে ইলেকট্রন জোড় নিউক্লিয়াস থেকে দূরবর্তী হয়। তাহলে নিউক্লিয়াস থেকে যদি দূরবর্তী হয়, ন্যাচারালি কি হবে? ইলেকট্রন জোড়ের প্রতি আকর্ষণ বল কমবে, এবং আকর্ষণ বল কমা মানেই কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা কমবে। ঠিক আছে, নেক্সট যে কথাটা বলবো, ধরো তিনটে অর্গানিক কম্পাউন্ড দিয়েছে তোমাকে, অ্যাসিটিলিন, ইথিলিন এবং ইথেন। এটা যেহেতু ট্রিপল বন্ড, আমরা জানি যে এর কার্বনের সংকরায়ন হবে sp, এটার হবে sp2 এবং এটার হবে sp3। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু এস চরিত্র এখানে 50%, এখানে 33.13% এবং এখানে 25%, তাহলে আমি বলবো যে এই অ্যাসিটিলিনের তড়িৎ-ঋণাত্মকতা বা অ্যাসিটিলিনের মধ্যে যে কার্বন অণুটি আছে তার তড়িৎ-ঋণাত্মকতা সব থেকে বেশি। ইথেনের মধ্যে যে কার্বন অণুটি আছে তার তড়িৎ-ঋণাত্মকতা অ্যাসিটিলিনের থেকে কম, এবং ইথেনের মধ্যে যে কার্বন অণুটি আছে তার তড়িৎ-ঋণাত্মকতা সব থেকে সব থেকে কম। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেক্সট যে বিষয়ের উপর নির্ভর করে সেটি হচ্ছে মৌলের জারণ স্তর বা অক্সিডেশন স্টেট। এখানে অক্সিডেশন স্টেট বলতে আমরা ধনাত্মক জারণ স্তরকে বেশি প্রাধান্য দিচ্ছি।
অনেক মৌল আছে আমরা জানি তাদের একাধিক জারণ স্তর থাকতে পারে, যেমন Fe দুটি জারণ স্তর থাকে, Fe+2, Fe+3, Cu+2, যথাক্রমে এটা ফেরাসফেরিক, এটা কিউপ্রিক। এছাড়াও ক্রোমিয়ামের থাকে, ক্রোমিয়ামের তো একবারে সমযোজী জারণ স্তর আমরা +6 থেকে 2 অব্দি সপ্রমণ জারণ স্তরেই পাওয়া যায়, ম্যাঙ্গানিজও তাই। তাহলে আমি এটাই বলতে চাইছি যে অনেক মৌলের দেখা যায় যে একাধিক জারণ স্তর আছে। এক্ষেত্রে দেখো, ধরো আমি Fe নিয়েই যদি বলি, তাহলে ধরো কোনো একটা যৌগে একই ধরনের মৌল আছে, ধরা যাক আমি FeCl3 এবং FeCl2 নিলাম, একটিতে ফেরিক ক্লোরাইড আর একটি ফেরাস ক্লোরাইড। এবার দেখো দুটোতেই একই ধরনের ক্লোরিন, মানে কাউন্টার আয়নটা দুটোতেই ক্লোরিন, দুটোতেই একটা করে বন্ড কল্পনা করো, দ্যাট ইজ FeCl বন্ড। নাও হিয়ার Fe is, এখানে Fe+3 আর এখানে +2। এবার সাধারণ জ্ঞান থেকে বলো, এই ইলেকট্রন জোড় যেটি দেখছো, এই যে এই দুটি ইলেকট্রন জোড়, দুটোই কিন্তু FeCl, এই ইলেকট্রন জোড় +3 দ্বারা বেশি আকৃষ্ট হবে না +2 দ্বারা বেশি আকৃষ্ট হবে? আমরা বলতেই পারি যে +3 দ্বারা বেশি আকৃষ্ট হবে, কারণ তার মোট ধনাত্মক আধান Fe+2 এর থেকে বেশি। তাহলে আমি যদি তড়িৎ ঋণাত্মকতা বলতে চাই, তাহলে আমি কি বলবো, যে Fe3 তড়িৎ ঋণাত্মকতা গ্রেটার দ্যান Fe2+ এর তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি, যে জারণ স্তর যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। এবার আমরা চলে যাব গ্রুপ ভ্যারিয়েশনে বা পিরিয়ড ভ্যারিয়েশন। পিরিয়ড, আমরা গ্রুপ 1 থেকে গ্রুপ 17 অবধি দেখছি। তাহলে এখানে যথারীতি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 ডট 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 ডট, এদিকে গ্রুপ 16, গ্রুপ 15 ইত্যাদি আছে। এবার আমি একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে অগ্রসর হচ্ছি। তাহলে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে আমি এটা একটু ইলাবোরেটলি বলছি। তাহলে আমরা যদি গ্রুপ 1 থেকে গ্রুপ 17 এর দিকে যাই, তাহলে আমরা দেখব যে এদিকে যত যাচ্ছি তত 1 একক করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং 1 একক করে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। 1 একক করে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাবে এবং এই যে 1 একক করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, 1 একক করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে আরেকটা জিনিসও হয় যে নতুন কোন কক্ষের সংযোজন হয় না।
খুব স্বাভাবিক, আমরা যদি একবারে গ্রুপ 1 এর ধরো দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 1 এর মৌল যদি ধরি Li এবং এখানে যদি ধরি F, তাহলে আমরা এর কনফিগারেশন দেখব 1s2 2s1 এবং যথারীতি এখানে দেখব 1s2 2s2 2p5। তাহলে দেখো এখানেও দুটো কক্ষ, এখানেও কিন্তু দুটো কক্ষ, তাহলে কক্ষ সংখ্যার কোনো বৃদ্ধি করছে না। ফলে কি হয়? ফলে আকার হ্রাস পায়। যত আমরা এদিক থেকে এদিকে যাই আকার হ্রাস পায়। যত আকার হ্রাস পাবে তত কিন্তু ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল ইলেকট্রন জোড়ের প্রতি বৃদ্ধি পাবে। আর আকর্ষণ বল ইলেকট্রন জোড়ের প্রতি যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। তাই জন্য গ্রুপের ডান থেকে বাম দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। নেক্সট আমরা যেটা দেখব গ্রুপ বরাবর। পর্যায় বরাবর দেখলাম, এবার আমরা গ্রুপ বরাবর দেখব। গ্রুপ। এবার তুমি গ্রুপের ওপর থেকে নিচে নামছো। ধরো আমি গ্রুপ 1 নিয়েছি বা গ্রুপ 17 নিয়েছি, যাই হোক আমি কোনো একটা গ্রুপ নিয়েছি। গ্রুপ ধরো আমি নিচ্ছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন। এখানে দুটি প্রভাব কাজ করে। আমি তার আগে এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা মোটামুটি লিখছি। 1s2 2s2 2p5, 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম করে বৃদ্ধি পাচ্ছে। এখানে দুটি প্রভাব কাজ করে। প্রথম প্রভাব কি? আমরা যদি দেখি এটার কাছে প্রোটন সংখ্যা আছে 9টি, এখানে প্রোটন সংখ্যা আছে 17টি। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাজ উই মুভ ডাউন দি গ্রুপ, আমরা যত গ্রুপের উপর থেকে নিচে নামছি তত কি হচ্ছে? প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে না ঠিক করে? প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তার ফলস্বরূপ কি কি হতে পারে? প্রোটন সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি এটা খুব স্বাভাবিকভাবে বলতে পারি যে নিউক্লিয়ার চার্জ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায়, নিউক্লিয়ার চার্জ আর কিছুই না, মোট ধনাত্মক আধান। তাহলে মোট ধনাত্মক আধান যদি বৃদ্ধি পায়, তাহলে ন্যাচারালি ফ্লোরিন তার ইলেকট্রনকে যতটা আকর্ষণ করবে তার থেকে ক্লোরিন বেশি আকর্ষণ করবে। আকার বড় ছোট এগুলো মাথা থেকে এখন বের করে দাও, শুধু ভাবো যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা দেখছিও প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে? ন্যাচারালি প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে, মোট ধনাত্মক আধান বৃদ্ধি পাবে। সুতরাং নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন জোড় এর প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা গেল একটা ইয়ে। তার মানে আমি কি দেখছি? নিট ফল, আকর্ষণ বল বৃদ্ধি। সুতরাং ইলেকট্রোনেগেটিভিটি
বৃদ্ধি পাবে। এবার আর একটা যে প্রভাব, ধরো 2 নম্বর প্রভাব যেটা বলি আমি, সেখানে কি হচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে যে দেখো এখানে কক্ষ হচ্ছে 2টি, এখানে 3টি, এখানে 4টি, তারপরেরটাতে 5টি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখছি একটা করে কক্ষ সংযোজিত হচ্ছে। তাহলে কক্ষ যদি বাড়ে তাহলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের দূরবর্তী হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে কক্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কক্ষ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন দূরবর্তী হয়, ও আকর্ষণ কমে, আকর্ষণ কমে, ফলে ইলেকট্রোনেগেটিভিটি, আমি শর্ট ফর্মে লিখলাম, হ্যাঁ, ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি কম। দ্বিতীয় কি, দেখো অন্তর্বর্তী ইলেকট্রন, এখানে অন্তর্বর্তী ইলেকট্রন মানে ধরো 2p-র ক্ষেত্রে আমি যদি বলি, ঠিক আছে, তাহলে 2p এর আগে এই যে ইলেকট্রনটা দেখছি আমি 2s অবধি, সেটাকে আমি বলবো অন্তর্বর্তী ইলেকট্রন, যে ইলেকট্রনগুলি ভেতরে আছে। আমি লিখিয়ে দিয়েছি তোমাদের। আবার 3p-র ক্ষেত্রে দিকে দেখছি এটা হচ্ছে অন্তর্বর্তী ইলেকট্রন, Br-এর ক্ষেত্রে কি দেখছি, এতটুকু হচ্ছে অন্তর্বর্তী ইলেকট্রন। তাহলে দেখো এই অন্তর্বর্তী ইলেকট্রনের সংখ্যা কিন্তু বাড়ছে, তাই না? এখানে অন্তর্বর্তী ইলেকট্রন 4টি আছে, ধরে নিচ্ছি আমি 4টি, আর এখানে যদি যে কোনো একটা ইলেকট্রন ধরো তাহলে আরো 4টি বেড়ে যায়, অর্থাৎ 8টি আছে। মানে 9টি ইলেকট্রনের মধ্যে আমি 8টিকে অন্তর্বর্তী ইলেকট্রন, বা 8টিকে না হলেও 4টিকে অন্তর্বর্তী ইলেকট্রন বলতেই পারি। তাহলে এখানে 4টি হচ্ছে, এখানে কটি হচ্ছে, 2 2 4 6 10 12টা। তাহলে অন্তর্বর্তী ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। এই যে অন্তর্বর্তী ইলেকট্রনের সংখ্যা, অন্তর্বর্তী ইলেকট্রনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তার শিল্ডিং ইফেক্ট মানে আবরণী ক্ষমতা, তার আবরণী ক্ষমতা বৃদ্ধি পাবে। আবরণী ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিই। ধরো এখানে একটি ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন, আবরণী ক্ষমতাটা কি, যে এই ইলেকট্রনগুলি, এই যে ভেতরের কক্ষে যে ইলেকট্রনগুলি আছে সেই ইলেকট্রনগুলি একটি ঢাল, এই যে এই নিউক্লিয়াসের যে চার্জ তার আগে একটি ঢাল বা আবরণের মতো কাজ করে। ফলে কি হয়, ধরো এই ইলেকট্রন, এইখানে যে কটি ইলেকট্রন আছে, 9টা দিয়েছি, ধরো সাপোজ ধরো 9টা ইলেকট্রন আছে, এই যে 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে, ধরো 9টা ইলেকট্রন আছে। তাহলে এই 9টা ইলেকট্রন না থাকলে, 9টা ইলেকট্রন নেই, এটা ধরে নাও কিছু নেই এখানে, তাহলে এই যে নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে অনেক বেশি আকর্ষণ বলে টানবে। কিন্তু যদি 9টা ইলেকট্রন থেকে যায় তাহলে তো সে একাই ইলেকট্রনকে টানতে পারছে না, তাকে এই 3টেকে টানতে হচ্ছে, যেটি তার সবচেয়ে কাছে আছে, তারপরে তার একটু দূরে গিয়ে টানতে হচ্ছে, তারপরে একটু দূরে গিয়ে টানতে হচ্ছে, অর্থাৎ তার আকর্ষণ ক্ষমতাটা আস্তে আস্তে কমছে। এটাকেই বলা হয় আবরণী প্রভাব। তাহলে কি হচ্ছে, আবরণী প্রভাবের জন্য নিউক্লিয়ার আধানের মান কমে, আর নিউক্লিয়ার আধানের মান কি কমলে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। এই যে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা কমবে, ফলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। এবার ইলেকট্রোনেগেটিভিটি যদি কমে তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টকে যদি ট্যালি করি আমরা দেখব দুটো বিপরীত ধর্মী।
একটিতে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি হচ্ছে আর একটিতে ইলেকট্রোনেগেটিভিটি কমছে। কিন্তু এই 1 নম্বরের যা প্রভাব, প্রোটন বৃদ্ধি পাওয়ার জন্য যে প্রভাব, সেটা কক্ষ সংখ্যা বৃদ্ধি এবং এই যে আবরণ ক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে, এর প্রভাবটা বেশি হয়। সামগ্রিকভাবে তাহলে কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। তাহলে অ্যালং এ পিরিয়ড ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। ঠিক আছে।